ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা স্ত্রীদেহে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি বা উজেনেসিস প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই দেখে নেব এই উজেনেসিস প্রক্রিয়াতে কি কি ধাপ আছে। তাহলে উজেনেসিস মানে কি? উজেনেসিস মানে হলো ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া। ডিম্বাণুকে ইংরেজিতে বলা হয় ওভাম বা উটিড। আমার আগের ভিডিও যেটা আছে স্পার্মাটোজেনেসিস অর্থাৎ শুক্রাণু উৎপাদন পদ্ধতি, সেটা দেখার পরে সেটার সাথে যদি তুলনা করে উজেনেসিসটা পড়া হয় বা দুটোকে তুলনা করে যদি দেখা হয় তাহলে ধারণাটা ক্লিয়ার হবে। এবার আমরা দেখি উজেনেসিস প্রক্রিয়ার যে ধাপগুলো আছে। তাহলে উজেনেসিস মানে আমরা কি জানলাম? ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া। এই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বেশ কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয়, সেগুলো দেখে নিই। প্রথম ধাপটি হলো এমএমপি, সংক্ষেপে আমরা বলবো মাল্টিপল মাইটোটিক ফেজ। অর্থাৎ এই ফেজে আমরা পরে যখন আলোচনা করব তখন ডিটেলসে দেখব। এখন খালি জেনে রাখি এই প্রথম ফেজে মাইটোসিস বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়, তাই এটাকে মাইটোটিক মাল্টিপ্লিকেশন ফেজ বলা হয়। দ্বিতীয় ধাপ হলো গ্রোথ ফেজ বা বৃদ্ধি দশা, এবং তৃতীয় ধাপ হলো পরিণতি দশা বা ইংরেজিতে আমরা বলতে পারি ম্যাচুরেশন ফেজ। এই ম্যাচুরেশন ফেজ বা পরিণতি দশাটি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে সম্পন্ন হয়, তাই এটাকে মিওটিক ফেজও বলা যায়। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যেটা শুক্রাণু উৎপাদন পদ্ধতি ছিল সেখানে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া বা স্পার্মাটোজেনেসিসের পরেও আরেকটা পর্যায় ছিল, যেটা হলো স্পার্মাটিডের মেটামরফোসিস অর্থাৎ মিওসিস কোষ বিভাজনের ফলে যে স্পার্মাটিডটা উৎপন্ন হবে সেই স্পার্মাটিডের গঠনগত কিছু পরিবর্তন হয় পরিণত শুক্রাণু হতে গেলে। কিন্তু ডিম্বাণুর ক্ষেত্রে সেরকম কোনো মেটামরফোসিস বা রূপান্তরের প্রয়োজন হয় না, তাই এক্ষেত্রে এই ম্যাচুরেশন ফেজ বা মিওটিক ফেজ পর্যন্তই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া। এক্ষেত্রে ওই রূপান্তর প্রক্রিয়াটা স্পার্মাটোজেনেসিসে আমরা পাবো, সেই প্রক্রিয়াটা এখানে উজেনেসিসে নেই। প্রথমে আমরা দেখে নেব যে ডিম্বাণু উৎপাদনের জন্য যে পরপর বিভিন্ন রকম ফেজ আসছে কোষগুলির মধ্যে, সেই কোষগুলির কি কি ফেজ আসছে সেইগুলো দেখব, এবং তারপর ওই কোষগুলিকে স্পার্মাটোজেনেসিসে কি নাম দেওয়া হচ্ছে এবং উজেনেসিসে কি নাম দেওয়া হচ্ছে তার একটা তুলনামূলক আলোচনা আমরা দেখে নেব। তাহলে প্রথম যে কোষটা থেকে উজেনেসিস প্রক্রিয়া শুরু হচ্ছে সেটাকে আমরা বলবো পিজিসি, সংক্ষেপে লিখেছি আমি। এর পুরো নাম হলো প্রাইমর্ডিয়াল জার্ম সেল অথবা প্রাইমারি জার্ম সেল বা জার্মিনাল এপিথেলিয়াল সেল। এই কোষটা আমরা স্পার্মাটোজেনেসিসেও একই দেখেছিলাম, ওখানেও এই কোষটাই ছিল, একই নাম দেওয়া হয়। এরপরে কি হবে, এখানে প্রথমে মাইটোসিস বিভাজন শুরু হবে। এই পিজিসি যে কোষগুলো থাকবে সেই কোষগুলোর প্রচুর পরিমাণে মাইটোসিস বিভাজন হবে। মাইটোসিস বিভাজনের ফলে অনেকগুলোই কোষ তৈরি করবে, এবং তাহলে এই ফেজটাকে পিজিসি থেকে যে কোষগুলো তৈরি হলো সেগুলোকে বলবো আমরা উগোনিয়াল সেল, উগোনিয়াল কোষ বা উগোনিয়াম, যেটা স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে আমরা লিখেছিলাম স্পার্মাটোগোনিয়াল কোষ বা স্পার্মাটোগোনিয়াম। তাহলে এই দশাটার নাম কি? প্রথম যে দশাটা ছিল আমাদের এমএমপি, মাইটোটিক মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে উগোনিয়াল কোষ তৈরি হলো। এবার উগোনিয়াল কোষগুলো কি হবে, গ্রোথ ফেজে প্রবেশ করবে, অর্থাৎ বৃদ্ধি দশাতে প্রবেশ করবে। তাহলে এটা হলো বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাতে প্রবেশ করা মানে তার ক্রোমোজোম সংখ্যা একই থাকবে কিন্তু ডিএনএর অ্যামাউন্টটা ডবল হবে। আচ্ছা, এই প্রসঙ্গে আসি আমরা। প্রথম যে পিজিসি ছিল, পিজিসি কোষে এখানে ছিল ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম সংখ্যা এবং নর্মাল পরিমাণ ডিএনএ। তাহলে ডিএনএকে যদি আমরা সি দিয়ে ডিনোট করি তাহলে ওটা হবে, যেহেতু 2n তাই ওটা হবে 2c। এরপরে মাইটোসিস বিভাজন হলো। মাইটোসিস বিভাজনে ক্রোমোজোমের কোনো রকম কোনো পরিবর্তন হয় না, তাহলে এই কোষগুলোতে উগোনিয়াল কোষগুলোতেও এই একই জিনিস থাকবে, 2n 2c
কন্ডিশনই থাকবে। এরপরে যখন বৃদ্ধি দশা হলো, বৃদ্ধি দশা মানে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, কিন্তু তার ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএর পরিমাণ সেইটা ডবল হবে। তাহলে কি হলো, 2Nটা 2Nই থাকবে, কিন্তু 2Cটা হয়ে যাবে 4C। এগুলো যদি আমরা নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম দিয়ে দেখি তাহলে ভালো করে বোঝা যাবে। যখন এই অবস্থায় ছিল তখন মানুষের ক্ষেত্রে তো 46টা ক্রোমোজোম অর্থাৎ 23 জোড়া, কিন্তু 46টা ক্রোমোজোম তো এঁকে দেখানো আমাদের সম্ভব নয়, তাই আমরা 4টে ক্রোমোজোম দিয়ে দেখাবো। তাহলে এই অবস্থায় যখন ছিল তখন এই একটা সমসংস্থ ক্রোমোজোম, এই একটা সমসংস্থ ক্রোমোজোম। তাহলে কি হলো, 1 2 3 4, 4টে ক্রোমোজোম ছিল এবং ডিএনএর অ্যামাউন্টও নর্মাল ছিল। এরপরে যখন মাইটোসিস কোষ বিভাজনের ফলে এখানে আসলো, সেখানেও কিন্তু এই একই অবস্থা থাকবে, কিন্তু যখন গ্রোথ ফেজে আসলো তখন ক্রোমোজোম সংখ্যা 4টেই থাকবে, ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, কিন্তু ডিএনএর পরিমাণ বাড়বে। ডিএনএর পরিমাণ বাড়া মানে ক্রোমাটিডের সংখ্যা বাড়বে, একটা ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিডের সংখ্যা ডবল হবে। তাহলে কি হবে অবস্থাটা? তাহলে দেখো, ক্রোমাটিডের সংখ্যা বেড়ে গেল। আমরা ক্রোমোজোম কাউন্ট করি কিসের হিসাবে? ক্রোমোজোম কাউন্ট করি সেন্ট্রোমিয়ারের হিসাবে। তাহলে এখানে সেন্ট্রোমিয়ার কটা আছে? 1টা 2টো 3টে 4টে। তাহলে ক্রোমোজোম আছে 4টে, কিন্তু দেখো প্রত্যেকটা ক্রোমোজোমে আর একটা করে ক্রোমাটিড তৈরি হয়েছে। তার মানে আমরা বলতে পারি, তার মানে কি হচ্ছে, ডিএনএর পরিমাণটা দ্বিগুণ হয়েছে। তাহলে সেই অবস্থাটাকে আমরা বলবো 2N 4C কন্ডিশন। এরপরে বৃদ্ধিদশা সম্পন্ন হয়ে গেল। বৃদ্ধিদশা সম্পন্ন হওয়ার ফলে যে কোষটা উৎপন্ন হলো তাকে আমরা বলবো প্রাইমারি ওসাইট। শুক্রাণু উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে এটাকে আমরা বলেছিলাম প্রাইমারি স্পারমাটোসাইট, আর এক্ষেত্রে আমরা এই কোষটাকে বলবো প্রাইমারি ওসাইট। এরপরে এই প্রাইমারি ওসাইটটা মিওসিস কোষ বিভাজনে প্রবেশ করবে। তো আমরা জানি মিওসিস কোষ বিভাজন দুটো ধাপে হয়, একটা প্রথমটা মিওসিস 1 এবং দ্বিতীয়টা মিওসিস 2। মিওসিস 1-এ কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর মিওসিস 2টা মাইটোসিসের মতো সদৃশ বিভাজন, সেখানে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এখানে যে আমাদের ছিল 2N 4C, এক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে এটা হলো আমাদের মিওসিস 1 দশা, এবং প্রাইমারি ওসাইট থেকে যে মিওসিস 1-এর মাধ্যমে যে কোষগুলো তৈরি হবে তাদের আমরা বলবো সেকেন্ডারি ওসাইট। শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে কি বলেছিলাম এটাকে? সেকেন্ডারি স্পারমাটোসাইট, আর এক্ষেত্রে বলবো সেকেন্ডারি ওসাইট। এবার দেখি ক্রোমোজোমগুলির কি পরিবর্তন হবে। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে মানে এই দুটো সমসংস্থ ক্রোমোজোম থেকে একটা আসবে, এবং এই দুটো সমসংস্থ ক্রোমোজোম থেকে একটা আসবে। তাহলে এখানে ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে গেল। তাহলে কন্ডিশনটা কি হবে? N2C। এবং এরপরে যখন সেকেন্ডারি ওসাইট মিওসিস 2 করবে, মিওসিস 2 কোষ বিভাজন হবে, তখন ক্রোমোজোম সংখ্যা একই থাকবে। এরপরে সেকেন্ডারি ওসাইট যখন মিওসিস 2 কোষ বিভাজনে ঢুকবে এবং তার থেকে যে কোষ তৈরি হবে একদম মিওসিস 2 কমপ্লিট হওয়ার পরে, সেটাকেই আমরা তখন বলবো উটিড, যেটা স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে আমরা বলেছিলাম স্পারমাটিড। এক্ষেত্রে তাহলে ক্রোমোজোম এবং ডিএনএর পরিমাণটা কি পরিবর্তন হবে দেখি। এখান থেকে যে ক্রোমাটিডগুলো আছে, ক্রোমাটিডগুলো ভাগ হয়ে ব্লু ক্রোমোজোম থেকে একটা ক্রোমাটিড চলে আসবে এবং ব্ল্যাক ক্রোমোজোম থেকে একটা ক্রোমাটিড চলে আসবে প্রত্যেকটা কোষে। তাহলে এই কন্ডিশনটাকে কি বলবো? NC কন্ডিশন। তাহলে উটিডের মধ্যে আমরা এই অবস্থায় ক্রোমোজোম এবং ডিএনএ পেলাম। এরপর আমরা দেখব এই যে ওজেনেসিস পদ্ধতিটা, এটা স্ত্রীদেহে কখন, কোন বয়সে, কোন কোন ধাপ হয়। কারণ পুরুষ দেহে যেমন বয়ঃসন্ধির সময়ে 13-14 বছর এই সময়েই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা শুরু হয় এবং কন্টিনিউ সেটা 60 বছর অবধি চলতে থাকে। মাঝখানে কোনো বাধা বা এই পদ্ধতির মধ্যে কোনো বাধা থাকে না। কিন্তু ওজেনেসিসের ক্ষেত্রে আমরা দেখব যে এই পদ্ধতিটা হতে গিয়ে, বিভাজনগুলি হতে গিয়ে কিছু কিছু জায়গায় বাধা থাকে, এবং ওজেনেসিস প্রক্রিয়াটা আসলে প্রথম শুরু হয়ে যায়
মায়ের গর্ভে থাকাকালীন অবস্থায়, অর্থাৎ স্ত্রী বেবি মানে ফিমেল বেবি যখন মায়ের গর্ভে থাকছে সেই অবস্থাতেই উজেনেসিস প্রক্রিয়াটা বা ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা শুরু হয়ে যায় এবং সেটা শেষ হয়, ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা পুরোটা কমপ্লিট হয় নিষেকের পর। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে কখন কিভাবে উজেনেসিস প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। গর্ভকালীন যখন 1 মাস অর্থাৎ স্ত্রী বাচ্চাটা যখন ভ্রূণ অবস্থায় আছে মায়ের গর্ভে 1 মাস, তখনই এই উজেনেসিস প্রক্রিয়াটা ওই ভ্রূণের ডিম্বাশয়ের মধ্যে শুরু হয়ে যায়। তখন কি হয়, এই সময় ভ্রূণটির ডিম্বাশয়ের মধ্যে প্রায় 1500 থেকে 2000 পিজিসি উপস্থিত থাকে। পিজিসির নাম কি ছিল? প্রাইমর্ডিয়াল জার্ম কোষ। এই কোষ এই 1 মাস গর্ভকালীন অবস্থায়, যখন গর্ভকালীন 1 মাস বয়স ভ্রূণটার, ফিমেল বেবির যে ভ্রূণটা সেটার, তখনই 1500 থেকে 2000টা পিজিসি উপস্থিত থাকে। এরপর যখন এই 1 মাস থেকে 4-5 মাস ভ্রূণ, তখন এই পিজিসি কোষগুলো মানে এই সময়কালীন 1 মাস থেকে 4-5 মাস এই সময়কালীন অবস্থায় কি হয়, পিজিসি কোষগুলি প্রচুর মাইটোসিস বিভাজন করে। আমরা উজেনেসিস পদ্ধতিতে দেখলাম যে প্রথম ধাপ যেটা এমএমপি ফেজ, যেখানে মাইটোটিক মাল্টিপ্লিকেশন ফেজ, সেখানে মাইটোসিস কোষ বিভাজন হয়। তো এই মাইটোটিক কোষ বিভাজনটা হয় এই 1 মাসের পর থেকে 4-5 মাস ভ্রূণ অবস্থায়। দিয়ে এই 1500 থেকে 2000 যে পিজিসি, এর থেকে প্রায় 7 থেকে 8 মিলিয়ন যে উগোনিয়াল কোষ তৈরি হয়ে যায় এবং এই সংখ্যাটাই হলো উগোনিয়াল কোষের ম্যাক্সিমাম সংখ্যা। এর উপরে মানে এর পরে আর কোনো রকম কোনো উগোনিয়াল কোষ তৈরি হয় না। এরপর 4 থেকে 5 মাস, 9 মাস যখন হবে ভ্রূণ অর্থাৎ বেবি, যখন 9 মাস বয়স হবে গর্ভকালীন, তখন প্রসব হবে অর্থাৎ বাচ্চার জন্ম হবে। তাহলে এই 4 থেকে 5 মাস থেকে 9 মাস অবধি কী কী ঘটনা ঘটে দেখা যাক। এই সময়ে 4 থেকে 5 মাস থেকে 9 মাস এই সময়ে এই যে 7 থেকে 8 মিলিয়ন যে উগোনিয়াল কোষ তৈরি হয়েছে, তার বেশিরভাগটাই ডিজেনারেট হয়ে যায় অর্থাৎ নষ্ট হয়ে যায় এবং বাঁচে মাত্র 2 মিলিয়ন উগোনিয়াল কোষ। এই সময়েই এই 2 মিলিয়ন উগোনিয়াল কোষগুলি গ্রোথ ফেজে প্রবেশ করবে। মানে আমরা যেটা পড়েছিলাম যে গ্রোথ ফেজ মানে ডিএনএর অ্যামাউন্টটা ডবল হবে, সেই গ্রোথ ফেজের মধ্যে সেই গ্রোথ ফেজে প্রবেশ করবে এই উগোনিয়াল কোষগুলি। এবং গ্রোথ ফেজ সম্পন্ন করলে কি কোষ আমরা পাবো? উগোনিয়াল কোষ থেকে প্রাইমারি উসাইট পাবো। এরপরে প্রাইমারি উসাইটগুলো এই সময়েই, এই 9 মাস হওয়ার মধ্যেই, এই সময়কালেই সেই প্রাইমারি স্পারমাটোসাইটগুলো মিওসিস কোষ বিভাজন শুরু করবে। কিন্তু মিওসিস কোষ বিভাজন পড়তে গিয়ে আমরা পড়েছিলাম মিওসিস 1-এর মধ্যে যে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, তার মধ্যে যে প্রোফেজ 1 দশাটা ছিল তার 5টা উপদশা ছিল: লেপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, প্যাকাইটিন, ডায়াকাইনেসিস। এই দশাগুলির মধ্যে যেটা আছে আমরা ডিপ্লোটিন যে দশা, সেই দশাতে গিয়ে কিন্তু থেমে যাবে কোষ বিভাজনটা। এই 9 মাস বয়স অবধি এই সময়কালের মধ্যে তাহলে কি কি ঘটনা ঘটলো? প্রথমত 7 থেকে 8 মিলিয়ন যে উগোনিয়াল কোষ, তার মধ্যে বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়ে 2 মিলিয়নে এসে দাঁড়ালো। এই 2 মিলিয়ন কোষ আবার গ্রোথ ফেজ কমপ্লিট করে প্রাইমারি উসাইট তৈরি করলো। তারপর প্রাইমারি উসাইট আবার মিওসিস 1 কোষ বিভাজন শুরু করলো, কিন্তু সেটা কমপ্লিট হলো না। কি হলো? ডিপ্লোটিন উপদশায় গিয়ে থেমে গেল। সেইটাকে আমরা বলি ডিপ্লোটিন অ্যারেস্ট। এই ডিপ্লোটিন অ্যারেস্ট অবস্থাতেই থেকে যায় এবং সেই অবস্থাতেই শিশুটার জন্ম হয়। আর একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে এই ডিপ্লোটিন অ্যারেস্ট অবস্থায় যে আমরা প্রাইমারি উসাইটটা পেলাম, তার চারপাশে কিছু কোষ স্তর গঠন করে। এইগুলো হলো ফলিকুলার কোষ। এবং এই ডিপ্লোটিন অ্যারেস্ট অবস্থায় ফলিকুলার কোষের স্তর নিয়ে
যে ডিপ্লোটিন অ্যারেস্ট অবস্থায় আমাদের প্রাইমারি উসাইটটা থেকে যায়, এটাকে তখন আমরা বলবো প্রাইমর্ডিয়াল ফলিকল। তাহলে যখন শিশুটির জন্ম হচ্ছে, অর্থাৎ স্ত্রী শিশুটির জন্ম হলো, জন্মের সময় তার ডিম্বাশয়ের মধ্যে কি ফলিকল থাকবে? প্রাইমর্ডিয়াল ফলিকল থাকবে। এবং এই প্রাইমর্ডিয়াল ফলিকলের মধ্যে যে উসাইটটা আছে সেটা অবশ্যই প্রাইমারি উসাইট, এবং প্রাইমারি উসাইটটা কি দশায় আছে? ডিপ্লোটিন উপদশায় অ্যারেস্ট হয়ে আছে। এবার ওই স্ত্রী শিশুটি জন্মের পর যখন মোটামুটি 8 থেকে 12 বছর বয়সে একটি স্ত্রী শিশুর প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় এবং সেইটাকে আমরা বলি মেনার্কি। এবং এই যখন মেনার্কি দশা অর্থাৎ প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো, সেই তখন থেকে প্রত্যেক মাসে একটি করে ডিম্বাশয় থেকে একটি করে প্রাইমর্ডিয়াল ফলিকল পরিণত প্রাপ্তি হবে এবং সেখানে ওভুলেশন ঘটবে। হ্যাঁ, আরেকটা কথা, ওভুলেশনের ফলে কিন্তু আমাদের ডিম্বাণু নিঃসরণ হয় না। যেমন শুক্রাণুর উৎপাদন প্রক্রিয়া আমরা দেখেছিলাম স্পার্মিয়েশন পদ্ধতিতে স্পার্ম রিলিজ হচ্ছে, অর্থাৎ শুক্রাণু মুক্ত হচ্ছে, কিন্তু ওভুলেশন প্রক্রিয়াতে কখনোই কিন্তু ডিম্বাণুর নিঃসরণ হয় না। যেটা নিঃসরণ হয় সেটা হলো তখনও ডিম্বাণুতে পরিণত হয়নি, সেই দশাটাকে আমরা সেকেন্ডারি উসাইট বলবো। কেন বলবো সেটা আমরা আসছি, যে কেন সেটাকে সেকেন্ডারি উসাইট বলবো, ডিম্বাণু বলবো না। কিন্তু এটা মনে রাখতে হবে যে ওভুলেশন প্রক্রিয়াতে কখনোই ডিম্বাণুর নিঃসরণ হয় না, নিঃসরণ হয় কার? সেকেন্ডারি উসাইট নিঃসরণ হয়। তাহলে প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলকে আমরা বলি মেনার্কি, এবং এইটা যদি আমরা গড়ে 10 বছর বয়স ধরে নিই, 8 থেকে 12 হয় সেটা, কিন্তু গড়ে যদি 10 বছর ধরে নিই, 10 বছর বয়সে প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো এবং এটা চলতে থাকে মোটামুটি 45 থেকে 50 বছর বয়স অবধি। যদি আমরা ম্যাক্সিমামটাই ধরি, 50 বছর বয়সে লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেল হবে। এই লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলটাকে আমরা বলি মেনোপজ। তাহলে কি হলো? 10 বছরে শুরু হলো এবং 50 বছরে যদি শেষ হয় তাহলে আমরা পেলাম 40 বছর। 40 বছর মানে ক মাস ইন্টু 12, 4 12 48, 480। এটাকে যদি আমরা একটা রেঞ্জ ধরে নিই, মোটামুটি 450 থেকে 500, তাহলে দেখা যাবে যে একজন স্ত্রীলোক তার সারা জীবনে মাত্র 500টি সেকেন্ডারি উসাইট নিঃসরণ করতে পারবে। অর্থাৎ ডিম্বাণু উৎপাদন যে প্রক্রিয়া, প্রত্যেক মাসে একটি করে ডিম্বাণু উৎপাদন হবে, সেটা মাত্র 500টা প্রাইমর্ডিয়াল ফলিকল পরিণত প্রাপ্তি হয়ে উসাইট তৈরি করতে পারবে। কিন্তু আমরা দেখেছিলাম কি জন্মের সময় শিশুর ডিম্বাশয়ে কতগুলি প্রাইমর্ডিয়াল ফলিকল ছিল? প্রায় 2 মিলিয়ন। এবার কি হয়, জন্মের পর থেকে প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল তো শুরু হচ্ছে 10 বছর বয়সে। এই সময়কাল অর্থাৎ জন্ম থেকে 10 বছর সময়কাল, এই সময়ে কিন্তু প্রচুর প্রাইমর্ডিয়াল ফলিকল নষ্ট হয়ে যায়। তাহলে কতগুলো বাঁচে? 10 বছর বয়স হতে হতে মোটামুটি 60,000 থেকে 80,000 প্রাইমর্ডিয়াল ফলিকল ওই ডিপ্লোটিন দশায় অ্যারেস্ট হয়ে বেঁচে থাকে, বাকিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সংখ্যাটা এর থেকে কমও হতে পারে, এর থেকে অনেক কমও হতে পারে, কিন্তু এতগুলি প্রাইমর্ডিয়াল ফলিকলের মধ্যে মাত্র 500টি একদম পরবর্তী ফেজগুলো কমপ্লিট করতে পারবে, বাকিগুলো কিন্তু পারবে না। এবার দেখো, প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হলো মানে যে প্রাইমর্ডিয়াল ফলিকলটা এবার সেকেন্ডারি উসাইট তৈরি করবে, আমাদের ডিপ্লোটিন উপদশা অ্যারেস্ট হয়েছিল, তাহলে সেকেন্ডারি উসাইট তৈরি করার জন্য মিওসিস 1টাকে কমপ্লিট হতে হবে। মিওসিস 1টা ডিপ্লোটিনে অ্যারেস্ট হয়ে আছে, তাহলে ডিপ্লোটিনের পরবর্তী ফেজগুলোকে কমপ্লিট করে তবেই আমাদের সেকেন্ডারি উসাইট তৈরি হবে। তাই সেকেন্ডারি উসাইট যে প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলে যে প্রাইমর্ডিয়াল ফলিকলটা পরিণতিপ্রাপ্তি হবে সে সেকেন্ডারি উসাইট তৈরি করবে। তাহলে সেখানে কি হবে, এটা ছিল আমাদের প্রাইমর্ডিয়াল ফলিকল। এটা যখন ডিপ্লোটিন অ্যারেস্ট ভেঙে বেরোবে তারপরে মিওসিস 1 কমপ্লিট করবে এবং তাহলে দুটো কোষ তৈরি করবে। মিওসিস 1 কমপ্লিট হলে এর থেকে দুটো তৈরি হবে। কিন্তু স্পারমাটোজেনেসিসে আমরা দেখেছিলাম মিওসিস 1-এ যে দুটো কোষ তৈরি হয়েছিল সেই দুটো কোষ সমান আকারের হয়েছিল,
কিন্তু এক্ষেত্রে দেখব একটা কোষ বড় হবে আর একটা খুবই ছোট হবে, এবং মানে ছোট হবে মানে সেখানে সাইটোপ্লাজমের পরিমাণটা খুবই কম যাবে। এই যে ছোট, খুব অল্প পরিমাণ সাইটোপ্লাজম নিয়ে যে কোষটা তৈরি হলো, এটাকে আমরা বলবো ফার্স্ট পোলার বডি। এই পোলার বডির কোনো কাজ নেই, পরবর্তীকালে এটা ডিজেনারেট হয়ে যাবে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম সেকেন্ডারি উসাইট। এই সেকেন্ডারি উসাইটটা এরপরে কি করবে, মিওসিস 2 কোষ বিভাজন সম্পন্ন করবে। কিন্তু এখানেও আর একটা কাণ্ড হয়, কি হয়, মিওসিস 2-তে আমরা দেখেছি প্রোফেজ 2 কমপ্লিট করে মেটাফেজ 2-তে গিয়ে আবার কোষটা অ্যারেস্ট হয়ে যাবে, মেটাফেজ 2 এর পরে আর এগোতে পারবে না। তাহলে সেটাকে আমরা বলবো মেটাফেজ 2 অ্যারেস্ট। এই সেকেন্ডারি উসাইটটা মেটাফেজ 2-তে অ্যারেস্ট হয়ে গেল, এবং এই অবস্থাতেই ওভুলেশন বা ডিম্ব নিঃসারণ প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই জন্যই আমরা বলছিলাম যে ওভুলেশনে কখনোই ডিম্বাণু নিঃসরণ হয় না, এক্ষেত্রে কি হয়, সেকেন্ডারি উসাইট নিঃসরণ হয়। এই সেকেন্ডারি উসাইটটা মেটাফেজ 2 অ্যারেস্টে থেকে গেল। এই অ্যারেস্টটা, মেটাফেজ 2 যে অ্যারেস্টটা, সেটা ভাঙবে তখনই যখন নিষেক সম্পন্ন হবে। যদি নিষেক সম্পন্ন না হয় তাহলে মেটাফেজ 2 কখনোই মেটাফেজ 2 থেকে অ্যানাফেজ 2-তে যেতে পারবে না, এবং এই সেকেন্ডারি উসাইট অবস্থাতেই ওটা নষ্ট হয়ে যাবে। তাহলে মজার ব্যাপার হলো যে কোনো মহিলার যদি এরকম হয় যে সারা জীবনে একবারও নিষেক সম্পন্ন হয়নি, তার মানে তার একবারও ডিম্বাণু তৈরি হয়নি, শুধুমাত্র কি তৈরি হয়েছে, সেকেন্ডারি উসাইট তৈরি হয়েছে। এবার আমরা মনে করি শুক্রাণু পৌঁছেছে অ্যাম্পুলাতে, আমরা পড়েছিলাম অ্যাম্পুলাতে নিষেক হয়। এই সেকেন্ডারি উসাইট ওভুলেশনের ফলে ডিম্বাশয় থেকে নিঃসরণ হয়, এবং ডিম্বাশয় থেকে সেটা ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে, ফ্যালোপিয়ান টিউবের যে মাঝখানের অংশ অ্যাম্পুলা, সেখানে গিয়ে অপেক্ষা করে শুক্রাণুর জন্য, এবং শুক্রাণু যদি রিচ করে, পৌঁছায় অ্যাম্পুলাতে, তাহলে নিষেক হবে। মনে করি নিষেক সম্পন্ন হলো। যদি নিষেক সম্পন্ন হয় তবেই এই মেটাফেজ 2 অ্যারেস্টটা ভেঙে ও বেরোতে পারবে, এবং মেটাফেজ 2 অ্যারেস্টটা ভাঙার পরে অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 করার পরে সাইটোকাইনেসিস ঘটবে। এই সাইটোকাইনেসিসে আবার কি হয়, এই কোষটা থেকে দুটো কোষ তৈরি হয়, একটা বড় একটা ছোট। এই ছোট কোষটাকে আমরা তখন বলবো সেকেন্ড পোলার বডি। এই সেকেন্ড পোলার বডিরও কোনো কাজ নেই, এটাও পরবর্তীকালে নষ্ট হয়ে যায়। এই যে কোষটা পেলাম আমরা, এইটা তখন আমরা বলবো ডিম্বাণু। অলরেডি নিষেক সম্পন্ন হয়ে আছে, অর্থাৎ শুক্রাণুর নিউক্লিয়াস, শুক্রাণুর প্রোনিউক্লিয়াস এর মধ্যে প্রবেশ করে আছে, এবং এর যখনই সাইটোকাইনেসিস কমপ্লিট হবে, অর্থাৎ মিওসিস কোষবিভাজন কমপ্লিট হবে, তারপরেই কি হচ্ছে, সেই প্রোনিউক্লিয়াস, ডিম্বাণুর প্রোনিউক্লিয়াস এবং শুক্রাণুর প্রোনিউক্লিয়াস মিলিত হবে। মিলিত হওয়ার পর জাইগোট তৈরি হবে। সেই পুরো প্রসেসটার মধ্যে আমরা একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাট্রেসিয়া। এই ফলিকুলার অ্যাট্রেসিয়াটা কি, জন্মের পর থেকে 10 বছর বয়স অবধি পৌঁছতে অনেক গ্রাফিয়ান ফলিকেল নষ্ট হয়ে যায়। প্রায় 2 মিলিয়ন থেকে সেই সংখ্যাটা এসে দাঁড়ায় 60,000 বা 80,000-এ। এই যে প্রচুর পরিমাণে গ্রাফিয়ান ফলিকেল নষ্ট হয়ে যাচ্ছে, এইটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো এই ঘটনাটাকে বলা হয় ফলিকুলার অ্যাট্রেসিয়া। আরেকটা ব্যাপার, যেটা যখন শিশুটা জন্মাচ্ছে, জন্মের সময় তার গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে যে উসাইটটা ছিল সেটা ডিপ্লোটিন দশায় অ্যারেস্ট হয়েছিল। এবার ওই অ্যারেস্ট দশা তখনই ভাঙবে যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে। তো 10 বছর বয়সে যদি ধরি আমরা, 10 বছর বয়সে প্রথম মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে, এবং তখন যে কোনো একটা ডিম্বাশয়ের একটা গ্রাফিয়ান ফলিকেল পরিণত হয়ে ওই সেকেন্ডারি উসাইটের ওভুলেশন ঘটাচ্ছে। কিন্তু বাকি যেগুলো আছে, বাকি যে গ্রাফিয়ান ফলিকেলগুলো আছে, সেগুলো কিন্তু তখনও ডিপ্লোটিন দশায় আটকেই থাকবে। এবং এটা দেখতে দেখতে আমরা যদি এটা ভাবি যে যখন 50 বছর বয়সে, অর্থাৎ লাস্ট মেনস্ট্রুয়াল সাইকেলে যে গ্রাফিয়ান ফলিকেলটা পরিণতপ্রাপ্তি হয়ে সেকেন্ডারি উসাইট তৈরি করবে, তাহলে সেই সেকেন্ডারি উসাইট যে গ্রাফিয়ান ফলিকেলে ছিল, সেই গ্রাফিয়ান ফলিকেলটা কিন্তু এই 50 বছর বয়স অবধি ডিপ্লোটিন দশায় অ্যারেস্ট হয়েছিল। তাহলে যদি বলা হয় যে উজেনেসিস প্রক্রিয়াতে সবথেকে বড় দশা কোনটা, তাহলে আমরা বলবো ডিপ্লোটিন দশা। কারণ ডিপ্লোটিনে অ্যারেস্ট অবস্থায় এক একটা গ্রাফিয়ান ফলিকেল প্রায় 50 বছর অবধি থেকে যাচ্ছে।
এবং মেনোপজের পরেও যে গ্রাফিয়ান ফলিকলগুলো আর পরিণত হতে পারল না, সেই গ্রাফিয়ান ফলিকলগুলোও কিন্তু ডিপ্লোটিন দশাতেই অ্যারেস্ট হয়ে থেকে গেল, কিন্তু সেগুলো নষ্ট হয় না, কিন্তু ওই ডিপ্লোটিন দশাতে অ্যারেস্ট হয়েই ওগুলো থেকে যায়। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন আসে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই করব।